আসসালামু আলাইকুম। সায়ানির কোচিং সেন্টারের সৌজন্যে অনলাইন ক্লাসে পক্ষ থেকে সকল নবম ও দশম শ্রেণীর ব্যবসা শিক্ষা বিভাগের ছাত্রছাত্রীদেরকে জানাই আমার আন্তরিক ভালোবাসা এবং অভিভাবকদেরকে জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা তোমাদের নবম ও দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং বিষয়ের পঞ্চম অধ্যায় পঞ্চমের যার নাম দেওয়া আছে মূলধনী আয় ব্যয় প্রাক্কলন, ক্যাপিটাল বাজেটিং, এই অধ্যায়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক যেটা প্রায় সময় পরীক্ষাতে থাকে, সেই অঙ্কটা নিয়ে একটু আলোচনা করতে চাই। তোমরা অনেক সময় দেখবে পরীক্ষাতে একটা উদ্দীপক দেওয়ার পর সেখানে নিচে খ অথবা গ অথবা অনেক সময় গহ নাম্বার একটা প্রশ্ন থাকে যে গড় মুনাফার হার নির্ণয় করো। আমি এই অধ্যায়ের থিওরিটিক্যাল যে অংশটা আছে সেটা সম্পর্কে আলোচনা করে সময় নষ্ট না করে সরাসরি অঙ্কে চলে যেতে চাই। আমি আজকে তোমাদেরকে শেখাবো এই অধ্যায়ের গড় মুনাফার হার নির্ণয় পদ্ধতি, কিভাবে আমরা একটা প্রতিষ্ঠানের গড় মুনাফার হার নির্ণয় করব। সেজন্য তোমরা প্রথমেই আমার এখানে হাতের বাম পাশে এই যে বোর্ডে দেওয়া আছে একটা প্রশ্ন, এই প্রশ্নটাকে তোমাদের খাতাতে তুলে নাও, একটু সুন্দরভাবে তুলে নাও, যেন আমি অঙ্কটা করার সাথে সাথে তোমরা ওইখান থেকে মিলিয়ে নিতে পারো যে কি বলা আছে প্রশ্নটাতে। এখানে সবাই একটু মনোযোগ সহকারে যদি এই বোর্ডটার দিকে তাকাও তাহলে দেখবে লেখা আছে প্রশ্ন, ম্যাগনা কোম্পানি লিমিটেড নতুন একটি প্রকল্প গ্রহণ করতে চায়। মানে ম্যাগনা কোম্পানি লিমিটেডের আগেই ব্যবসা ছিল, তবে তারা ওই ব্যবসার মধ্যে যে কোনো একটা অংশে নতুন আরেকটা প্রকল্প নিতে চায়, যেটার জন্য তাদের মূলধন প্রয়োজন। হয়তো বা ওইখানে কিছু যন্ত্রপাতি কিনতে হবে অথবা ভূমি কিনতে হবে, দালান কোঠা করতে হবে, এরকম বিভিন্ন ধরনের, অথবা কাঁচামাল ক্রয় করতে হবে। এই ধরনের কাজে তাদের প্রাথমিক বিনিয়োগের পরিমাণ 5 কোটি টাকা। 5 বছর মেয়াদী এই প্রকল্পে সম্ভাব্য বিক্রয়ের পরিমাণ যথাক্রমে 70 লক্ষ, 1 কোটি 40 লক্ষ, 2 কোটি 50 লক্ষ এবং 1 কোটি 60 লক্ষ। এখানে বছর দেওয়া আছে 5 বছর, আর এই 5 বছরে কি পরিমাণ বিক্রি হবে, বিক্রি হয় মানেই তো একটা প্রতিষ্ঠানের আয়। তো 5 বছরে তাদের এই প্রকল্প থেকে আয় হবে কত 70 লক্ষ, 1 কোটি 40 লক্ষ, 2 কোটি 50 লক্ষ, 1 কোটি 60 লক্ষ টাকা। অন্যান্য চলতি খরচ বিক্রয়ের 40%। চলতি খরচ কি, এই একটা কথা এখানে বলছে তারা চলতি খরচ। চলতি খরচ হচ্ছে উৎপাদনের পরিমাণ বৃদ্ধি করলে, যদি যে খরচের পরিমাণ বৃদ্ধি পেতে থাকে, মানে এটা অপরিবর্তিত, কমবে বাড়বে। উৎপাদনের পরিমাণ যদি আমরা বাড়াই তাহলে এটা বাড়বে, আর যদি উৎপাদনের পরিমাণ আমরা কমাই তাহলে সেটা কমবে। এমন যত খরচ আছে সেগুলোকে আমরা বলি চলতি খরচ। এই চলতি খরচটা তারা এখানে বলে দিয়েছে যে বিক্রয়ের টাকাগুলো দেওয়া আছে, 5টা টাকা দেওয়া আছে এখানে, 70 লক্ষ, 1 কোটি 40 লক্ষ, এই যে দেওয়া আছে এখানে যথাক্রমে 5টা টাকা। এই 5টা টাকার উপরে 40% তাদের এখানে চলতি খরচ, মানে এটা পরিবর্তন হয়। এবং কর 30%, সরকারকে ট্যাক্স দিতে হয়, কর দিতে হয়, সেটা হচ্ছে 30%। ধারণা করা হয় প্রকল্পের ভগ্নাবশেষ মূল্য। এই ভগ্নাবশেষ মূল্য মানে হচ্ছে প্রকল্পটা যখন বন্ধ করে দেওয়া হবে তখন ওই প্রকল্পের যে যন্ত্রপাতি অথবা ভূমি অথবা দালান কোঠা, এই সকল কিছুর মূল্য কত টাকা হতে পারে। তখন আমরা জানি শুরুতে একটা পণ্য ক্রয় করলে বা একটা সম্পদ ক্রয় করলে যেই দাম থাকে, একটা নির্দিষ্ট সময় শেষে সেটা সেই দাম থাকে না, সেটার দাম সময়ের সাথে সাথে ব্যবহারের কারণে এটার মূল্য কমতে থাকে। ঠিক এই প্রকল্পটাতেও তারা যে যন্ত্রপাতি অথবা আসবাবপত্র অথবা যেই কোনো ধরনের স্থায়ী সম্পদ ব্যবহার করলো, এগুলোর প্রকল্প শেষ হওয়ার সময় সে মূল্য থাকবে না, সেটার দিন দিন মূল্য কমতে থাকবে। তো তখন তাদের ওই প্রকল্পটা যে মূল্য থাকবে তা হচ্ছে মাত্র 1 কোটি টাকা। 5 কোটি টাকার প্রকল্প ছিল, সেখানে এটার মূল্য দাঁড়াবে কত, 1 কোটি টাকা। এবং স্থায়ী ব্যয়, যে ব্যয়টা, স্থায়ী ব্যয়টা কি এটাকে আমাদের একটু জানা দরকার। চলতি ব্যয় বলছিলাম আমরা যে উৎপাদনের পরিমাণ বাড়ালে কমালে যেই ব্যয়ের পরিমাণ বাড়ে কমে, সেটা হচ্ছে চলতি ব্যয়। আর এখানে স্থায়ী ব্যয় বলা হয়েছে। স্থায়ী ব্যয় হচ্ছে যে ব্যয় উৎপাদনের পরিমাণ বাড়ালে অথবা কমালে
আগে আমরা 10টা পণ্য উৎপাদন করতাম, এখন আমরা 100টা পণ্য উৎপাদন করতেছি। যাই করি না কেন আমাদের ওই ব্যয়ের পরিমাণটা কোনো পরিবর্তন ঘটে না। এই 50 লক্ষ টাকা সেটা 50 লক্ষ টাকাই থাকে, এটা কোনো পরিবর্তন হচ্ছে না। এখানে আমাদের এই প্রকল্পে 50 লক্ষ টাকা, কিন্তু অন্যান্য প্রকল্পে হয়তো বা আরও বেশি বা কম থাকতে পারে, তবে একই সমান, মানে সেটা কখনো এর পরিবর্তন হয় না। এরকম যদি হয় তবে সেটাকে বলা হয় স্থায়ী ব্যয়। এই যে চলতি খরচের কথা বললো এখানে তারা, চলতি খরচ কিন্তু দেখা যাচ্ছে প্রথম বছরে 70 লক্ষ টাকা আয় হয়েছে, চলতি খরচ দেখা গেছে তার কত 40%, কিন্তু পরের বছর 1,40,00,000, তখনও 40%। এখান থেকে কিন্তু এখানে চলতি খরচের পরিমাণ বাড়ছে। কিন্তু এখানে দেখো এই যে 50 লক্ষ টাকা, এটা প্রতিটার ক্ষেত্রেই 50 লক্ষ টাকা হবে, কোথায়ও আর পরিবর্তন হবে না। অর্থাৎ 5 বছরই সেটা কি হবে 50 লক্ষ টাকা করা হবে, অপরিবর্তিত থাকবে। এটা হলো প্রতিষ্ঠানের স্থায়ী খরচ। এখানে আমি শেষে একটা প্রশ্ন মার্ক করে রাখছি, সেটা হলো প্রকল্পটির গড় মুনাফার হার নির্ণয় করো। এখন আমাদের কাজ হচ্ছে গড় মুনাফার হার নির্ণয় করা। তো এই গড় মুনাফার হার নির্ণয় করতে গেলে সর্বপ্রথম আমাদেরকে নির্ণয় করতে হবে অবশ্যই। আমি আমার হিসাব বিজ্ঞান একটা টিউটোরিয়ালে বলছিলাম যে অবশ্যই হলো কি। অবশ্যই একটু আগে আমি এরকম একটা ইঙ্গিত দিয়েছিলাম যে ব্যবহারের কারণে স্থায়ী সম্পদের মূল্য হ্রাস হওয়া কি অবশ্যই বলে। আমরা একটা উদাহরণ দিতে পারি, এমন যে চেয়ার টেবিল ক্রয় করলাম 10,000 টাকার, তো আজ থেকে 5 বছর পরে কিন্তু এই 10,000 টাকার চেয়ার টেবিল আমি 10,000 টাকা বিক্রি করতে পারবো না, সেটার দাম কমে হয়তো বা হয়ে যাবে 2,000 টাকা। এই যে 8,000 টাকা কমে গেল, এটাকে বলা হয় অবশ্যই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, অবশ্যের সাথে আরেকটা শব্দের খুব কাছাকাছি একটা সম্পর্ক আছে, বা শুনতে অনেকটা কাছাকাছি শব্দ মনে হয়, যেমন অপচয়। অপচয় হচ্ছে প্রয়োজনের অতিরিক্ত ব্যবহার করা। আমার 10 টাকা ব্যবহার করলে এখানে আমি একটা কাজ করতে পারি, সেখানে আমি 20 টাকা ব্যবহার করলাম, 20 টাকা খরচ করলাম, সেটা হচ্ছে আমার অপচয়। ওই অতিরিক্ত 10 টাকা আমার অপচয়। কিন্তু অবশ্যই বিষয়টা একটু ভিন্ন, সেটা হলো কি ব্যবহারের কারণে কোনো স্থায়ী সম্পদের মূল্য হ্রাস পাওয়া। আমি উদাহরণটা আবার একটু রিপিট করতে চাই, যে একটা চেয়ার টেবিল কিনলাম এক সেট, যেটার দাম হলো 10,000 টাকা, কিন্তু কয়েক বছর পর 2-3 বছর পর দেখা গেল এই চেয়ার টেবিলগুলো আর 10,000 টাকা বিক্রি করা গেল না, মাত্র 2,000 টাকা বিক্রি করতে পারলাম। 8,000 টাকা যে মূল্য হ্রাস পেল, সে 8,000 টাকা হচ্ছে এই চেয়ার টেবিলগুলোর অবশ্যই। আচ্ছা, তো আমাদের প্রথম কাজ হচ্ছে এই অঙ্কটা করার জন্য আমাদের অবশ্যই নির্ণয় করতে হবে। অবশ্যই একটা সুন্দর সূত্র দেওয়া আছে, আমি ভোরে প্রথমেই প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, আমি ভোরে অবশ্যয়ের সূত্রটি লিখেছি, এমনকি অবশ্যয়ের অঙ্কটা করে ফেলেছি তোমাদের সুবিধার্থে। তো একটু দেখো, অবশ্যয়ের সূত্রটা হচ্ছে প্রাথমিক বিনিয়োগ বাদ ভগ্নাবশেষ মূল্য বাই আয়ুষ্কাল। অর্থাৎ প্রাথমিক বিনিয়োগ থেকে আমাদের ভগ্নাবশেষ মূল্যটাকে বাদ দেওয়ার পর যেই টাকাটা থাকবে তাকে আয়ুষ্কাল দ্বারা ভাগ করতে হবে। আমি এই যে প্রশ্নটা দিয়েছি, প্রশ্নের ভিতরে দেখো এখানে দেওয়া আছে প্রাথমিক বিনিয়োগের পরিমাণ ছিল 5 কোটি টাকা, আর প্রতিষ্ঠানটার বয়স ছিল কত 5 বছর ধরে নেওয়া হয়েছিল। তো 5 বছরে কত টাকা 5 কোটি টাকা। আর এখানে এসে বলছিলাম প্রতিষ্ঠানটা যখন শেষে বন্ধ করে দেওয়া হবে, তখন ওই প্রতিষ্ঠানের বিভিন্ন সরঞ্জাম যন্ত্রপাতি বা স্থায়ী সম্পদ এগুলো বিক্রি করলে কত টাকা পাওয়া যাবে 1 কোটি টাকা। এই 1 কোটি টাকা হচ্ছে ভগ্নাবশেষ মূল্য। এখানে কিন্তু দেওয়া আছে অনেক সুন্দরভাবে যে প্রাথমিক বিনিয়োগ, এটা আমি চক দিয়ে মার্ক করে দেই, তোমরা খাতাতে মার্ক করে নাও। এটা হচ্ছে প্রাথমিক বিনিয়োগ, এটা হচ্ছে আমাদের আয়ুষ্কাল 5 বছর, আর এটা হচ্ছে আমাদের ভগ্নাবশেষ মূল্য 1 কোটি টাকা। তো আমি এখানে সেই টাকাটাই লিখছি যে 5 কোটি টাকা হচ্ছে 5 কোটি টাকা হচ্ছে প্রাথমিক বিনিয়োগ, 1 কোটি টাকা হচ্ছে ভগ্নাবশেষ মূল্য, আর এই 5 হচ্ছে আয়ুষ্কালের 5 বছর। ওই যে 5 বছর মেয়াদি এই প্রকল্প বলা আছে, সেখান থেকেই আমি এই 5 নিয়েছি। তো এই অঙ্কটার ক্যালকুলেশন করো তোমরা ক্যালকুলেটরে, দেখবা সেখানে উত্তর আসে 80 লক্ষ টাকা। তাহলে আমাদের এই প্রতিষ্ঠানের অবচয়ের পরিমাণ দাঁড়ালো কত টাকা 80 লক্ষ টাকা। এরপর তোমাদের একটা টেবিল তৈরি করতে হবে, ওই টেবিলের মধ্যে এই 5 বছরের হিসেবগুলোকে ক্যালকুলেশন করতে হবে, সেখানে আমাদের এই 80,000 টাকা অবচয় বসাতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা তোমাদের খাতাতে এই অবশ্যই এই যতটুকু আমি করেছি এখানে অবশ্যই উত্তরটা পর্যন্ত এতটুকু খুব সুন্দরভাবে তুলে নাও। এরপর থেকে আমরা পরের অংশটা করব। তোমরা প্রতিটা অংশই ধাপে ধাপে তোমার খাতাতে তুলবে। সম্পূর্ণ ভিডিওটা শেষ হলে আমাদের অঙ্কটা শেষ হয়ে যাবে। এই ভিডিও দেখার পর তুমি
তোমার খাতা থেকে আবারও বারবার এই অঙ্কটাকে রিহার্সাল করতে পারবে। তো দয়া করে সবার নিজ খাতাতে এই অংশটা তুলে নাও। অবশ্যই ইকুয়াল প্রাথমিক বিনিয়োগ বাদ ভগ্নাবশেষ মূল্য বাই আয়ুষ্কাল, আর এখানে টাকা আসবে প্রাথমিক বিনিয়োগ 5 কোটি টাকা, শূন্য দিতে একটু সতর্কতার সাথে দিতে হবে, আর 1 কোটি টাকা হচ্ছে ভগ্নাবশেষ মূল্য, আর 5 বছর হচ্ছে আয়ুষ্কাল, যা আমাদের এই অঙ্কের মধ্যে একেবারেই স্পষ্ট, প্রশ্নের মধ্যে স্পষ্ট করে বলা দেওয়া আছে। আর সেটার উত্তর আসবে কত? অবশ্যই 80 লক্ষ টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার একটু বোর্ডের দিকে একটু খেয়াল করে দেখো। এখানে আমি একটি টেবিল তৈরি করেছি। টেবিলে ঘর রেখেছি প্রথম বিবরণ, তারপর লিখেছি প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর, পঞ্চম বছর। এই বছরগুলোতে প্রতিটাতে আমরা টাকার অঙ্কগুলো বসাবো। এখানে প্রথমে লিখেছি বিক্রয়। এই বিক্রয়টা এসেছে আমাদের যে প্রশ্নটা ছিল, ওই প্রশ্নতে যেই বিক্রয়গুলো দেওয়া আছে 5 বছরের, প্রথমটা ছিল 70 লক্ষ টাকা, তারপর ছিল 1 কোটি 40 লক্ষ টাকা, 2 কোটি 50 লক্ষ টাকা, 1 কোটি 60 লক্ষ টাকা। এই টাকাগুলো আমি প্রতিটা বছর অনুসারে প্রতিটা বছরের কলামে নির্দিষ্ট জায়গাতে লিখেছি। তারপর সেটা থেকে আমি বাদ দিয়েছি চলতি খরচ। এখানে আমাদের অঙ্কে বলা আছে যে চলতি খরচ বিক্রয়ের 40%। এখানে বিক্রয়ের 40% বলার কারণ হচ্ছে এই উপরে যে টাকাটা আছে প্রতিটার থেকেই আমি কত পার্সেন্ট? 40% টাকা বের করতে হবে। দুঃখিত, 40% না, এখানে 30% লেখার কথা ছিল আমার, আমি এখানে বলি 40% লিখেছি, একটু সংশোধন করে না সবাই। এখানে 30% হবে, কারণ আমি অঙ্কটা ক্যালকুলেশন করেছি 30% দিয়ে। এখানে দেখো 70 লক্ষ টাকার তুমি 30% বের করো। তোমরা তোমাদের সবার নিজের ক্যালকুলেটরটি হাতে নাও। প্রথমে লেখো 70 লক্ষ টাকা, তারপরে গুণ দাও, তারপরে 30, তারপরে পার্সেন্টেজের মধ্যে সাব দাও, তারপর ইকুয়ালে দাও। দেখো 21 লক্ষ টাকা আসে কি না। আর যদি এভাবে পার্সেন্টেজ এভাবে দিতে না পারো, তাহলে 70 লক্ষ গুণ 0.30, মানে 0.30 দিলে 30% হয়, এভাবেও বের করতে পারবে। দেখো 21 লক্ষ টাকা আসছে। তো এই 70 লক্ষ টাকার 30% হচ্ছে 21 লক্ষ টাকা। আবার দেখো 1 কোটি 40 লক্ষ টাকা 30% 42 লক্ষ টাকা। আবার 2 কোটি টাকা 30% 60 লক্ষ টাকা। 2 কোটি 50 লক্ষর 30% হচ্ছে 75 লক্ষ টাকা। আবার 1 কোটি 60 লক্ষর 30% হচ্ছে 48,000 টাকা, 48 লক্ষ টাকা। এভাবে প্রতিটা বিক্রয়ের উপরেই আমাদের 30% করে চলতি খরচ নির্ণয় করতে হবে। দেখো আমি প্রথমে কিন্তু এখানে 40% লিখছিলাম, ওই জায়গাতে তোমরা যদি 40% বের করতে তাও কোনো সমস্যা ছিল না, কিন্তু আমি ভুলে এটা ওখানে 40% লিখছি, কিন্তু এখানে 30% বের করে ফেলছিলাম, এই জন্য আমি সংশোধন করে দিলাম 30%। তাহলে আমাদের দুইটা শেষ হলো। একটা হলো বিক্রয়টা সরাসরি আমাদের প্রশ্নে দেওয়া আছে, সেখান থেকে বসালাম, আর চলতি খরচটা আমাদের প্রতিটা বিক্রয়ের উপরে 30% হারে বের করলাম। এরপর আসি স্থায়ী খরচ। খেয়াল রাখতে হবে বিক্রয় থেকে কিন্তু এই সব হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে আমরা সবসময় এই বিয়োগের এন্ট্রিগুলোকে সাধারণত ব্রেকেটের মধ্যে রাখি। এই যে ব্রেকেটের মধ্যে রাখা হচ্ছে, এগুলো দ্বারা বোঝানো হয়েছে যে উপরের সংখ্যাটা থেকে নিচের সংখ্যাটা বিয়োগ, এই একটাই শুধু প্লাসের আর বাকিগুলো সব মাইনাসের। এর মানে হচ্ছে প্রথমটা থেকে এই সবগুলো কী করতে হবে? বিয়োগ করতে হবে, এইটা থেকে এই সবগুলো বিয়োগ করতে হবে। এখন এই স্থায়ী খরচটার কথা বলতেছিলাম আমি। স্থায়ী খরচটা কোথা থেকে আসছে আমাদের প্রশ্নে দেখো শেষে লেখা আছে 50 লক্ষ টাকা স্থায়ী খরচ। তা আমি এই 50 লক্ষ টাকা প্রতি ঘরে একই সমান রাখছি। আমি বলছিলাম যে চলতি খরচের পরিবর্তন ঘটে। দেখো এখানে কিন্তু চলতি খরচের পরিবর্তন ঘটছে, এক একটা থেকে এক একটা কি পরিবর্তন হয়েছে, কোনোটা বেশি কোনোটা কম, তার বিক্রয়ের উপরে নির্ভর করে সেটা কি হলো? পরিবর্তন হলো। কিন্তু স্থায়ী খরচ প্রত্যেকটা কলামই একই সমান, এখানে কোনো পরিবর্তন নাই, যা আছে প্রতি বছর তাই হবে, একই সমান। তারপরে হয়েছে এখানে অবশ্যই, এই অবশ্যটাই আমরা প্রথম পার্টে বের করছিলাম, সেখানে আমাদের ফলাফল ছিল 80 লক্ষ টাকা। এই 80 লক্ষ টাকা প্রত্যেক ঘরে একই সমান হারে দিতে হবে, 80 লক্ষ 80 লক্ষ 80 লক্ষ 80 লক্ষ 80 লক্ষ টাকা। সেটা ওই স্থায়ী খরচের মতো, যেমন স্থায়ী খরচের প্রতি ঘরেই 50 লক্ষ টাকা করে দিছি, ঠিক এখানেও অবশ্যটা কি প্রতি ঘরেই স্থায়ী খরচের মতো একই সমান দিতে হবে। এরপর আমি কি করলাম, এই উপরের টাকাটা থেকে
এই টাকা এই টাকা এই টাকা 3টা টাকা বিয়োগ করলাম আর এখানে আসলো বিয়োগের ফলাফল আসলো 81 লক্ষ টাকা। আর এখানে 1,40,00,000 টাকা থেকে এই 3টা ফিগার বাদ দেওয়ার পর আসলো 32 লক্ষ টাকা। এখানে এই ফিগার থেকে এই 3টা ফিগার বিয়োগ করার পর আসলো আমাদের 10 লক্ষ টাকা। এভাবে প্রত্যেকটারই প্রথম এই বিক্রয়টা থেকে এই 3টা সংখ্যাকে বাদ দিতে হয়। এই 3টা সংখ্যা বাদ দেওয়ার পরে যে ফলাফলটা হয় সেটা আমরা এখানে লিখি। এই ফলাফলটা যদি কখনো বিয়োগের আসে তখন আমাদেরকে এই ব্র্যাকেট দিতে হয় বা বিয়োগ চিহ্ন দিতে হয়। আর যদি বিয়োগের না আসে তাহলে এমন খালি থাকে, এটা যোগের এন্ট্রি, যোগের সংখ্যা। তো শিক্ষার্থীবৃন্দ দেখো আমি পরবর্তী অংশটাও করে নিয়েছি। এখানে মোট মুনাফা তো বের করলাম, যেটা মাইনাসের ফিগার ছিল সেটাকে ব্র্যাকেটে রাখলাম, আর যেটা প্লাসের ফিগার ছিল সেটা আমি ব্র্যাকেট দিলাম না, এটা এমনিতেই রাখলাম, এটা প্লাসের। এখন দেখো আর একটা বিষয় আছে আমাদের এখানে, অন্যান্য সবগুলো অন্যান্য সবগুলো কথাই কিন্তু এখানে নেওয়া হয়েছে, সবগুলো সংখ্যাই কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। একটা বাদ আছে, সেটা হচ্ছে করের কথা বলা আছে কত পার্সেন্ট, 30%। আর এই করটা সবসময় এই মোট মুনাফার উপর বের করতে হয়, এই সংখ্যাগুলোর উপরেই বের করতে হবে। তবে শর্ত আছে, সে শর্ত হচ্ছে কখনোই বিয়োগের ফলাফল যদি আসে তাহলে তার উপরে কখনোই কর নির্ধারণ করা যাবে না, কর ধরা যাবে না। এখানে 81 লক্ষ টাকা কিন্তু এটা বিয়োগের ফলাফল, এই জন্য আমরা এখান থেকে কর নিতে পারবো না। আবার এখানে 32 লক্ষ টাকা, তাও বিয়োগের ফলাফল, এখান থেকে আমরা কর ধরতে পারবো না। কিন্তু এখানে প্লাসের ফিগার, এই জন্য আমরা এখানে কর ধরতে পারবো। এই 10 লক্ষ টাকার 30% 3 লক্ষ টাকা আসছে, এখানে আমি এটা ব্র্যাকেটে রাখছি, যেহেতু করটাও কী করতে হয় মোট মুনাফা থেকে বাদ দিতে হয়। তারপর দেখো এই 45 লক্ষ টাকা সেটাও প্লাসের, সেটা থেকে কর নির্ধারণ করছি। কিন্তু এইটা আবার 18 লক্ষ টাকা, যেটা কি মাইনাসের ফিগার, এই জন্য এটা থেকে আমরা নিতে পারি না, এটা যেমন আছে ঠিক তেমনই থাকবে। এরপর আমি এই ফলাফলগুলোতে, এটাতে যেহেতু কর ইফেক্ট করে না, কর যেহেতু এটাতে হিট করে না, তাহলে যা আছে তাই এখানে নিচে নেমে যাবে। এই 32 লক্ষ টাকাই হবে। এখানে 10 লক্ষ টাকা থেকে 3 লক্ষ টাকা যদি আমরা বিয়োগ করি তাহলে 7 লক্ষ টাকা আসবে। আর 45 লক্ষ টাকা থেকে 13,50,000 টাকা বিয়োগ করলে 31,50,000 টাকা হবে। আর এখানে যেহেতু 18 লক্ষ টাকা মাইনাসের ফিগার, যা আছে তাই হবে। এটাকে বলা হয় নিট মুনাফা, নিট মুনাফা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের মোটামুটি এই টেবিলের কাজটা এখানে শেষ হয়ে গেল। এরপরে আমাদের করতে হবে গড় নিট মুনাফা। এই যে আমরা এখানে নিট মুনাফাগুলো বের করলাম, এগুলোকে আমরা গড় করতে হবে, যেটা আমরা প্রাথমিক বিদ্যালয়েও শিখে এসেছি যে গড় কীভাবে করে। 3টা 4টা সংখ্যাকে একত্রে যোগ করে যতটা সংখ্যা নিলাম আমরা তা দিয়ে কি করে ভাগ করতে হয়। এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 5 বছরের অঙ্ক করতেছি আমরা, এই কারণে এটাকে 5 দ্বারা ভাগ করতে হবে। আর এই উপরে যে সংখ্যাগুলো আমি লিখেছি সেগুলো হলো এই নিট মুনাফার। এখানে 81 লক্ষ টাকা বিয়োগ গ্যারেন্টি, এখানে আমি বিয়োগ দিছি। আবার 32 লক্ষ এখানে মাইনাসের ফিগার, এটা আবার 7 লক্ষ প্লাসের, এজন্য এখানে প্লাস। 31,50,000 টাকা সেটা হচ্ছে প্লাসের। আর এখানে 18 লক্ষ টাকা মাইনাসের, এই কারণে মাইনাসের চিহ্ন দেওয়া হলো। এখন এই উপরের সবগুলোকে ক্যালকুলেটরে যোগ বিয়োগ করতে হবে। খেয়াল রাখতে হবে প্রথমেই মাইনাসে প্রেস করে তারপরে এই 81 লক্ষ টাকা লিখতে হবে, মানে মাইনাসটা দিতে হবে প্রথমেই, যেহেতু এখানে মাইনাস আছে। তারপর আবার মাইনাস দিয়ে 32 লক্ষ টাকা লিখতে হবে, তারপর প্লাস দিয়ে 7 লক্ষ টাকা, প্লাস দিয়ে 31,50,000 টাকা, মাইনাস দিয়ে 18 লক্ষ টাকা। এখানে প্লাস মাইনাস ভুল করা যাবে না। এই এতটুকু করলে ক্যালকুলেটরে ইকুয়াল করলে দেখা যাবে আসছে মাইনাসের ফিগার 92,50,000 টাকা, যাকে 5 দ্বারা ভাগ করলে আসে 18,50,000 টাকা। এটা হচ্ছে আমাদের কি গড় নিট মুনাফা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দয়া করে তোমরা তোমাদের যে খাতা রাখছো সাথে, ওই খাতাতে এই টেবিল সাথে এই গড় মুনাফা, গড় নিট মুনাফা এতটুকু অংশ খুব সুন্দরভাবে তুলে নাও, যেন তোমরা পরবর্তীতে আবার প্র্যাকটিস করতে পারো বাড়িতে। তোমরা যদি কোনো একটা অংশ বুঝতে না পারো, যেহেতু আমি অনলাইনে ক্লাস করা মানে এটা সীমাবদ্ধতা থাকে, ভিডিও তৈরি করতে গেলে ক্যামেরার সামনে কথা বলতে গেলে অনেক সময় ভুল হয়, বা যতটুকু বোঝানোর ক্ষমতা ততটুকু বোঝানো যায় না। এজন্য হয়তোবা কোনো একটা অংশ আমি খুব সুন্দরভাবে বলতে পারি না। তোমরা দয়া করে যদি না বুঝো তাহলে আমাকে আমার সোশ্যাল সাইটে, ফেসবুকে অথবা আমার ফোন নাম্বারে যাদের কাছে আছে নক করবে। আমি আশা করি সময় থাকলে
ব্যস্ত না থাকলে বুঝিয়ে দিতে চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দয়া করে এতটুকু তুলে নাও। তারপরে আমাদের আর দুটি অংশ করতে হবে। একটা হচ্ছে গড় বিনিয়োগ, আর সর্বশেষ হচ্ছে গড় মুনাফার হার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা এই অংশটা মুছে ফেলব এবং আমরা ওই দুইটা অংশ, লাস্ট দুইটা অংশ করব, একেবারে ছোট দুইটা অংশ, আর ওই দুইটা অংশ করলে আমাদের উত্তর চলে আসবে। তবে এখানে যেহেতু অনেক বড় সংখ্যার অঙ্ক তোলা হয়েছে, শূন্য দেওয়ার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। শূন্য একটা কম হয়ে গেলে কিন্তু ফলাফল ভিন্ন হয়ে যাবে। তবে ফলাফল ভিন্ন হলেও ভয় পাওয়ার কিছু নেই। আমরা অঙ্ক শিখতে গেলে ভুল হতে পারে, তবে নিয়মটা শেখাটা প্রথমে জরুরি। এরপর আমাদের আসছে গড় নিট মুনাফার পরে গড় বিনিয়োগ ইকুয়াল প্রাথমিক বিনিয়োগ যোগ ভগ্নাবশেষ মূল্য ভাই 2। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমরা প্রথমে যেই অংশটা করছিলাম যে অবচয় নির্ণয় করা, সেখানে কিন্তু আমরা লিখছিলাম অবচয় ইকুয়াল প্রাথমিক বিনিয়োগ বাদ ভগ্নাবশেষ মূল্য, নিচে লিখছিলাম আয়ুষ্কাল। আর এখানে দেখো তার সাথে কিন্তু এটা একটা অনেকটাই মিল আছে। এখানে লিখলাম গড় বিনিয়োগ, ওইখানে লিখছিলাম অবচয়। আর সূত্রটা প্রায় কাছাকাছি। প্রাথমিক বিনিয়োগ ওইখানে ছিল বিয়োগ, আর এখানে হচ্ছে কি যোগ। এই বিষয়টা কিন্তু খুবই সতর্কতার সাথে মনে রাখতে হবে যে অবসরের সময় এটাকে বিয়োগ করতে হয়, তবে গড় বিনিয়োগ যখন আমরা বের করি তখন সেটা কী করতে হয়, যোগ করতে হয়। আর তখন আমরা নিচে দেই আয়ুষ্কাল, 5 বছর 10 বছর যত বছর দেওয়া থাকে সেটা, কিন্তু এখানে সব সময় 2 দিতে হবে। এই গড় বিনিয়োগ নির্ণয় করার সময় সব সময় নিচে সংখ্যাটা আসবে কত, 2 এর অধিক কিছু দেওয়া যাবে না। ওখানে যেমন আমরা 5 বছর দিছিলাম আয়ুষ্কাল, যেহেতু 5 বছর দেওয়া আছে এই জন্য, কিন্তু এখানে আমাদের সব সময় দিতে হবে কত, 2। বিষয় সবসময় মনে রাখতে হবে। এখানে হবে প্লাস, আর এখানে হবে কি 2 বছর, মানে 2 বছর না, সরি 2। আর ওখানে হবে যত বছর দেওয়া থাকবে আয়ুষ্কাল তত বছর। এবার আমি টাকাটা লিখি, 5 কোটি টাকা, আর ভগ্নাবশেষ মূল্য ছিল 1 কোটি টাকা। তাহলে 5 কোটি, এই 5 কোটি সাথে যোগ করতে হবে আরও 1 কোটি, আর নিচে 2। এবার উপরের এই দুইটা যোগ করলে আসে আমাদের 6 কোটি, আর নিচে 2। 6 কোটিকে 2 দ্বারা ভাগ করলে আসে আমাদের 3 কোটি। ক্যালকুলেটর ব্যবহার করার ক্ষেত্রে অনেক সতর্ক থাকতে হবে, যেহেতু এখানে শূন্যের সংখ্যা অনেক বেশি। আমি প্রথমে একবারে একটা বড় সংখ্যার অঙ্ক ধরছি, আর একটু ছোটো ধরলে হয়তো ভালো হতো। তবে যত বড় সংখ্যার অঙ্কের প্র্যাকটিস করবে ততই পরীক্ষার হলে তোমার শূন্যর বা অন্য সংখ্যা তুলতে ভুল কম হবে। যেটাকে আমরা বলি গাইতে গাইতে গায়েন আর বাজাইতে বাজাইতে বায়েন। যত বেশি চর্চা করবে ততই দক্ষতা অর্জন করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমাদের 18 কত ছিল? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমাদের সর্বশেষ পার্ট। এই পার্টের পরে অঙ্কটা শেষ। এখানে প্রায় সময় এই অঙ্কটাকে 2-3টা পার্ট করে সৃজনশীলে দেওয়া হয়। ক নাম্বারের জন্য প্রথম হয়তো বা অবশ্যই থাকতে পারে, খ নাম্বারের জন্য তোমাদের ওই যে আমরা টেবিল তৈরি করছিলাম টেবিলের অংশটা থাকতে পারে, গ নাম্বারের জন্য দেখা দিতে পারে হয়তো বা গড় বিনিয়োগ নিট গড় মুনাফা অতটুকু চাইতে পারে, আর বাকি অংশের জন্য গড় বিনিয়োগ আর গড় মুনাফার হার। মানে এই পুরোটা অঙ্কটাকে 3-4টা পার্ট করে একটা সৃজনশীল তৈরি করতে পারে। তবে এই অঙ্কটা যদি সম্পূর্ণ পারো তাহলে ওই ধাপ অনুযায়ী করে গেলেই পুরো সৃজনশীলটার কাজ শেষ হয়ে যাবে। এবার আমাদের সর্বশেষ ধাপ, গড় মুনাফার হার ইকুয়াল, আমাদের প্রথম ছিল কি গড় নেট মুনাফা বাই গড় বিনিয়োগ।
ইন্টু 100। প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো এখানে গড় নিট মুনাফা আমাদের কত ছিল? 18,50,000 টাকা। তবে এটা ছিল মাইনাসের ফিগার আমাদের। এরপরে আসি, এখানে গড় বিনিয়োগের উত্তর আসছে কত আমাদের? 3 কোটি টাকা। আর ইন্টু 100। এবার তুমি তোমার ক্যালকুলেটরে প্রথমে লেখো -18,50,000 টাকা ভাগ 3 কোটি টাকা গুণ 100, যত আসবে তত এখানে বসাবে, সেটাই হচ্ছে তোমার কি গড় মুনাফার হার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবার দেখো আমি অঙ্কটা করে নিয়েছি যে এই মাইনাসের 18,50,000 টাকাকে 3 কোটি দ্বারা ভাগ করলে আসে মাইনাসের 0.0611 আরও সামথিং অনেক কিছু থাকে। তো আমি এখানে লাস্টের না 66 থাকে, 6166 এমন কিছু থাকে। তো আমি ওই পরের অংশটাকে বাদ দেওয়ার জন্য এখানে 1 বেশি ধরছি, এই জন্য হয়েছে 0.062। তো এটাকে যদি আমরা 100 দ্বারা ভাগ করি তাহলে আসে মাইনাসের 0.062কে 100 দ্বারা গুণ করলে মাইনাসের 6.20 আসে, যা এটাই আমাদের আজকের উত্তর। আর এটাই হচ্ছে আমাদের পার্সেন্টেজে প্রকাশ হতে হবে, পার্সেন্টেজ দিতে হবে যখন আমরা উত্তর লিখি। তাহলে আমাদের আজকের ফলাফল আসলো কি? গড় মুনাফার পরিমাণ হচ্ছে 6.20%। আসলে এখানে গড় মুনাফা হয় না। এই প্রতিষ্ঠানটা যদি 5 বছর এই প্রকল্পটি গ্রহণ করে 5 বছরের জন্য, তাহলে এই প্রতিষ্ঠানটিতে শেষ অবধি কোনো লাভ হবে না, হবে 6.20% ক্ষতি, যেহেতু মাইনাসের ফিগার এটা। তো প্রিয় শিক্ষার্থী, আজকের এই অনলাইন ক্লাসটি এই পর্যন্তই থাকুক। আবার আরও একদিন অন্য একদিন আসবো অন্য একটি টপিকস নিয়ে, হয়তো বা এই অধ্যায়েরই পরবর্তী একটি গুরুত্বপূর্ণ অঙ্ক পেব্যাক সময় নির্ণয়, সেটাকে নিয়ে। অনলাইনে ক্লাস করা অথবা ক্যামেরার সামনে দাঁড়িয়ে ক্লাস করতে গিয়ে হয়তো অনেক সময় ভুল হয়ে যেতে পারে। যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে এবং আমাকে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ রেখে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।